জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয় ছাড়া বাকি বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত দিতে পারবে বলে দলের অবস্থান জাতীয় ঐকমত্য কমিশনকে জানিয়েছে বিএনপি। সকালে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠককালে গণমাধ্যমে এই কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনসিসি গঠনের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভারসাম্য প্রসঙ্গে তিনি বলেন, নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য না আনলে প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে যাবে। সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়া নিয়ে দ্বিমত জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সংবিধানের মূলনীতি, উচ্চকক্ষ, নিম্নকক্ষ সহ বেশ কয়েকটি বিষয়ে কমিশনের সাথে ঐকমত্যে পৌঁছেছে তাদের দল। সরকারের রাষ্ট্র পরিচালনার অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, এই চারটা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে। তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অফ দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কিনা, সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। তো এই অপশনগুলো আমরা ফ্রি রাখতে বলছি ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস। পুরাতন নির্বাচনী ব্যবস্থায় অনাস্থা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের এই কথা জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনী বিধিমালা সহ আচরণবিধিতে পরিবর্তন আনা জরুরি। এছাড়াও ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরই নির্বাচন কমিশন ভোটের আনুষ্ঠানিক প্রস্তুতি নেবে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। একই সাথে বর্তমান কমিশনাররা থাকবেন কি থাকবেন না সেটাও ঐকমত্য কমিশনের রিপোর্টের উপর নির্ভর করবে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, সরকারের দিক থেকে নির্বাচনের রোডম্যাপ বা দিক নির্দেশনা আসার আগে ইসি রোডম্যাপের কথা বললে সন্দেহের সৃষ্টি হয়। দুপুর 12:30টায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে। কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। এবং আমরা 48 ঘন্টার মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের 6 দফা দাবির বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঢাকা জেলা সমাবেশে এমন ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে আসেন ঢাকা মহানগর ও আশেপাশের এলাকার সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সমাবেশে অংশ নিয়ে কারিগরি শিক্ষার্থীদের বৈষম্য দূর করার আহ্বান জানান তারা। এর আগে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্বতন্ত্র কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন, পলিটেকনিক সংশ্লিষ্ট লোকবল নিয়োগ সহ 6 দফা দাবিতে গেল বুধবার থেকে আন্দোলন করছে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান শিক্ষার্থীরা। কারিগরি সেক্টরের বাইরে আমাদের পলিটেকনিকগুলোতে আমাদের অনেক টিচার আছে, প্রিন্সিপাল আছে, ভাইস প্রিন্সিপাল আছে এবং বোর্ডের অনেক কর্মকর্তা আছে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে অকারিগরি। আমাদের জন্য যদি উচ্চশিক্ষার কথা বলি, তো সেক্ষেত্রে একটাই প্রতিষ্ঠান আছে। তো আমাদের অন্যতম দাবি হচ্ছে যে একটা বিশ্বমানের কোনো একটা প্রতিষ্ঠান হোক, যেন আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি। পলিটেকনিক সেক্টরে যে ল্যাব সহকারী অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা যুক্ত হয়েছে, তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে যে তারা পদোন্নতি পাবে না, জেনেও তারা আমাদের এখানে আমাদের বিরুদ্ধে মামলা করে আমাদের এখানে মামা থেকে মাস্টার হওয়ার এক পায়ে তারা করছে। আমরা এর বিরুদ্ধে প্রধান দাবিটি উত্থাপন করেছি। এই বৈষম্য থেকে নিরসনের জন্য 6 দফা দাবি হচ্ছে আমাদের মুক্তির হাতিয়ার। এই 6 দফা দাবি বাস্তবায়ন করে না পর্যন্ত বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ক্যাম্পাসে ফিরবে না।
6 দফা দাবিতে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ডাকা মহাসমাবেশ ও বিক্ষোভে উত্তাল সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ক্যাম্পাস ও সড়ক মহাসড়ক। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন করে ময়মনসিংহ মহাসমাবেশ ও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তীব্র গরম আর রোদ উপেক্ষা করে দাবি আদায়ে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি ও বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের দাবি আদায়ে স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। একই দাবিতে কুমিল্লায় সরকারি পলিটেকনিকের সাথে বেসরকারি ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। সিলেটের বেশ কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকশো শিক্ষার্থী দাবি আদায়ে জড়ো হয়। এ সময় দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল হত্যায় জড়িতদের ধরিয়ে দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। সকালে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় জাহিদুল হত্যায় জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুফান নেয়াজ তুষার ও হৃদয় নিয়াজিকে গ্রেফতারের দাবি জানান তিনি। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। দিনে দিনে ছাত্র দলের নেতাকর্মীদের ডিহিউম্যানাইজ করার যে পরিকল্পিত ষড়যন্ত্র, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয় শহীদ পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে। রাজধানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহে নেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হারুন, সেখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? মরদেহ কখন দাফন করা হবে? নোমান, কিছুক্ষণ আগে ঢাকার প্রাইম এশিয়া ইউনিভার্সিটির 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের লাশ নিয়ে আসা হয়েছে একটি লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে, এবং কিছুক্ষণ আগেই তার যে গ্রামের বাড়ি কাইচান গ্রামে ভালুকার, সেই গ্রামের বাড়িতে কিন্তু লাশটি রাখা হয়েছিল এবং এখানে কিছুক্ষণ রাখা হয় এবং যারা গ্রামের বাড়িতে তার পরিবারের সদস্য এবং গ্রামবাসী যারা এসেছিলেন তারা কিন্তু শেষবারের মতো পারভেজের লাশটি দেখেছেন এবং এখন এখান থেকে আবার লাশটি নিয়ে যাওয়া হয়েছে পাশের মসজিদের কাছে, যেখানে জানাজা অনুষ্ঠিত হবে। এবং আমরা পরিবারের সদস্যদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে রাত 9টায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এবং আমি যদি একটু বলি, এই পারভেজ কিন্তু এলাকায় একেবারেই সজ্জন, সদা হাস্যোজ্জ্বল এবং খুব পরিচিত মুখ। এলাকার মানুষের খুবই প্রিয় মুখ ছিল পারভেজ, এবং পারভেজের এই নৃশংস যে হত্যাকাণ্ড বা এমন মর্মান্তিক মৃত্যুটা কিন্তু এলাকার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরা দেখছি যে এখানে লাশটা আসার আগে থেকেই কিন্তু শত শত মানুষ বিভিন্ন এলাকা থেকে এসেছেন তাকে এক নজর শেষবারের মতো দেখে দেওয়ার জন্য। এবং তার যে নতুন বাড়ি, যে বাড়িটি পারভেজ তৈরি করেছিলেন, আপনারা জানেন যে পারভেজের বাবা জসিমউদ্দিন সাবেক ছাত্রদল নেতা, তিনি প্রবাসী ছিলেন, কুয়েত প্রবাসী এবং কুয়েত থাকতেন। এবং বাবার অবর্তমানে কিন্তু যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি পারভেজই তৈরি করেছিল এবং এই বাড়িতে তার থাকার কথা ছিল, কিন্তু সেই বাড়িতে তার আর ফেরা হলো না। আজকে ফিরেছে কিন্তু লাশ হয়ে, এবং এই ঘটনায় প্রবাহে কিন্তু মানুষজন খুবই আবেগ আপ্লুত। এবং আমরা দেখেছি লাশ যখন আসে, পরিবারের সদস্য, বিশেষ করে পারভেজের মা, তার একমাত্র ছোট বোন, তার বাবা, তারা কিন্তু একেবারে পাগল প্রায়। এবং তাদের আহাজারিতে এখানে যারা এসেছিলেন গ্রামের বা বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত মানুষজন এসেছেন, তারা কিন্তু কেউই চোখে পানি ধরে রাখতে পারেননি, সবাই কেঁদেছেন। এবং এখানে যারা এসেছেন তারা কিন্তু একটি দাবি করেছেন, এবং পারভেজের পরিবারের পক্ষ থেকেও একটি কথা বলা হয়েছে যে আসলে ঠিক কী কারণে এই পারভেজকে হত্যা করা হয়েছিল, তার অপরাধটা কি, তার পরিবার এটা জানতে চান। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের যে পরিচয়ই থাকুক না কেন, তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। তার বাবা জসিমউদ্দিন আমাদেরকে
জানিয়েছেন যে তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই কিন্তু একটাই দাবি করছেন যেন দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা হয়, যেহেতু দিনের বেলায় প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং ভিডিও ফুটেজে পরিষ্কারভাবে দেখা গেছে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কে স্ট্যাপ করেছে, কারা জড়িত ছিল, সব কিছুই কিন্তু একেবারেই পরিষ্কার এবং সেই ভিডিও ফুটেজ দেখে দেখে হত্যাকারীদের গ্রেফতার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, এটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা যদি বলে রাখি যে কিছুক্ষণ পর অর্থাৎ রাত 9টার দিকে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এবং পরিবারের সদস্য এবং স্থানীয়রা একটি বিষয় বলছেন যে এই পারভেজ কিন্তু ছিল ছাত্রদলের কর্মী, সে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল এবং এলাকায় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল এবং এলাকায় যখনই কোনো মিছিল হয়েছে বিএনপি বা ছাত্রদলের সেই মিছিলে সে অগ্রভাগে থাকতো সবসময়, এগুলোর ভিডিও ফুটেজও আমরা দেখেছি। এবং পারভেজের পরিবার এবং তার মামার পরিবার সবাই এই বিরুনিয়া ইউনিয়নের ছাত্রদল এবং বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে আমরা জানতে পেরেছি। তো এখানকার এলাকাবাসী, তার পরিবার সবাই দাবি করছেন পারভেজকে যারা হত্যা করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এবং তারা এটা খুব দ্রুত দেখতে চান। বিশেষ করে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন যে হত্যাকাণ্ডের এত সময় পেরিয়ে গেলেও এখনও খুনিদের কেউই গ্রেফতার হয়নি, এটিকে তারা অবাক হিসেবে বলছেন। বিশেষ করে বলছেন যে যেহেতু খুনির শনাক্ত স্পষ্টভাবে ভিডিও ফুটেজে তাদের চেহারা বোঝা যায়, তাহলে এখন পর্যন্ত কেন গ্রেফতার হয়নি, এটি কিন্তু গ্রামবাসী এবং স্বজনরা একটি প্রশ্ন রেখেছেন এবং তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন যেন দ্রুত তাদের গ্রেফতার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। তো এই ছিল আমার কাছে ভালুকার কাইচান গ্রামের পারভেজের বাড়ি থেকে সর্বশেষ। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে, যে কোনো সময় আদালতে দাখিল করবে প্রসিকিউশন। সেই সাথে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের ৪৫ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল বেঞ্চ প্রসিকিউশনের সময় আবেদন মঞ্জুর করেন এই আদেশ দেন। হাতকড়া পরিয়ে আসামিদের আদালতে তোলার বিষয়টি উপস্থাপন করা হলে পুলিশকে বাড়াবাড়ি না করার আদেশ দেন আদালত। বলেন, শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থায় যাবে পুলিশ। গেল 18 ফেব্রুয়ারি এই 19 আসামিকে হাজির করা হয়। সেদিন শুনানির সময় আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের দাবি, আসামিরা সরাসরি মানবতা বিরোধী অপরাধে জড়িত। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে গিয়ে কিছুটা সময় লাগছে। মামলায় ওবায়দুল কাদের সহ অন্য আসামিরা পলাতক। ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে ৪৫ জন আসামি যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল। আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও 2 মাস সময়ের দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছেন। বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, দেশ গঠনে রাজনৈতিক বক্তব্য পরিহার করে গঠনমূলক আলোচনা এবং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার দিকেই জোর দিতে হবে। সকালে বিচারকদের পেশাগত দক্ষতা ও মূল্যবোধ গঠনে সহকারী জজদের জন্য বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। উদ্বোধনী আয়োজনে তিনি আরও বলেন, আগের সরকারের সময় প্রশিক্ষণ ইনস্টিটিউটে রাজনৈতিক বক্তব্যের প্রভাব থাকলেও এখন এই প্রতিষ্ঠানকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে উপমহাদেশের অন্যান্য দেশ থেকেও প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসতে আগ্রহী হয়। অনুষ্ঠানে বিচারকদের কোনো ধরনের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি বলা হয়, সুবিধা না থাকলেও দায়িত্ব পালনে পিছপা হওয়া যাবে না। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করার সুপারিশ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আরও বলেন, 8 মাসেও মামলার 164 ধারার জবানবন্দি প্রত্যাহার না হওয়া উদ্বেগজনক। অনেক রকম ইনোভেটিভ চিন্তা করা যায়, আমাদের সব জায়গায় সীমাবদ্ধতা আছে। তো গরিব দেশ থাকবে, এটার মধ্যে থেকে বেস্ট পারফরমেন্স কিভাবে বের করা যাবে সেটা বের করতে হবে। কোনো দিন আর্থিক দুর্নীতি করবা না, কোনো অবস্থাতেই না। আল্লাহ তোমার সংসার চালাবে, আল্লাহ তোমাকে সম্মান দিবে, কোনো সমস্যা হয় না। তো অন্যায় অভিযোগ করার জন্য তো পৃথিবীতে অনেক প্রফেশন ছিল, বিচারকদের এটা করার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। দলে কোন্দল বন্ধ রেখে সবাইকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে
প্রেস ক্লাবের অডিটোরিয়াম হলে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, কেন এখনও নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না সে বিষয়ে জোর গলায় আওয়াজ তুলতে হবে, একতা গড়ে তুলতে হবে। যারা এখন বিভিন্ন অজুহাত দেখিয়ে বাংলাদেশের নির্বাচনকে বিলম্বে ফেলতে চায় তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির শক্তি আছে, কিন্তু আমরা চাই না কোনো অশান্তি সৃষ্টি করতে। বিএনপি রাতে ভোট করে সরকার গঠন করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। বিচার আগে, সংস্কার আগে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যখন তোমাদের কারো জন্ম হয় নাই, রাজনীতি শিখো নাই, তখন এই তারেক রহমান এইসব সংস্কারের কথা বলে দিয়েছে। দলে দলে আর কোন দল নয়, শক্তি অর্জন করে এই যারা এখনো নাটের গুরু এই ডক্টর ইউনূসের চারিপাশে ঘোরাফেরা করছে, নির্বাচনকে বিলম্বিত করছে, ভালো ভালো লোকগুলাকে পোস্টিং দিচ্ছে না, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য এই সমিতি যদি টিকে থাকতে হয়, ঐক্য থাকতে হবে। ওয়াসার পাইপলাইনে যেমন পোকা ঢুকেছে, তেমনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কেঁচো আর কৃমিতে ভরে গেছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ওয়াসার দূষিত পানি, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ওয়াসার কর্মকর্তারা ক্যামেরার কথা বলতে চান না। স্বাধীনতার 54 বছরে উন্নয়নের ডামাডোল আর স্মার্ট বাংলাদেশের ভিড়ে নাগরিকদের সুপেয় পানি সরবরাহ সম্ভব হয়নি মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে জনমুখী করার আহ্বান জানান তিনি। পাইপলাইনে যেভাবে পোকা ঢুকেছে, আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এরকম কেঁচো আর কৃমিতে ভরে গেছে। অতএব ওই ওয়াসা ডেসাকে যদি আপনি কেঁচো এবং পোকামুক্ত, তেলাপোকামুক্ত করতে না পারেন, পাইপলাইনকে তেলাপোকামুক্ত করা সম্ভব হবে না। সরকারি কর্মকর্তারা কথা বলতে চান না মাইকে, ক্যামেরাতে। এটার একটা বড় জায়গা হচ্ছে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট। কারণ যখনই কোনো কর্মকর্তা মাইকে কথা বলবেন, তখন বাকিরা জানবে যে আসলে কে ভালো, কে খারাপ, কে কত টাকা নিচ্ছে, এখানে পাইপ কাজ করতেছে না কেন, পোকা আসলো কোত্থেকে, ক্লোরিনের টাকা কয় টাকা দিয়ে কয় টাকার মাল এলসি করা হয়েছে, এগুলো সব খোলস বের হয়ে আসবে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিলে ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং থেকে দেশে বছরে প্রায় 1000 কোটি টাকা রাজস্ব আয় হয়। টার্মিনালের সব যন্ত্রপাতি জনগণের টাকায় কেনা। কোনোভাবেই এই টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালের পাশেই নৌবাহিনীর সদর দপ্তর ও মূল ঘাঁটি হওয়ায় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কাও প্রকাশ করেন শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম বন্দরে চালুকৃত টার্মিনাল এনসিটি টার্মিনাল, যেটি পূর্বের ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা, বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। পাশাপাশি এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠিন বিচারের মুখোমুখি করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে মানববন্ধন করেছে গুমের শিকার হওয়া পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। সকালে হাইকোর্টে মাজার গেটে শতাধিক স্বজন মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, শেখ হাসিনা পতনের 8 মাস পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত খুনিদের বিচার হয়নি। অভিযোগ করেন, যারা গুম খুনের মাস্টারমাইন্ড তারা 5 আগস্টের পর ক্যান্টনমেন্টে থেকে পালিয়ে গেছে। যারা তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। শিগগিরই গুম হওয়া ব্যক্তিদের ফেরত চান স্বজনরা। পরে 3 দফা দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ নিয়ে স্মারকলিপি দেন তারা। মায়ের ডাকের সংগঠকরা জানান, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তারা দিনকে দিন হতাশ হয়ে পড়েছেন। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুমের মতো ঘৃণ্য অপরাধ এখন পর্যন্ত দেখতে পাই নাই। আমি আমার বাবাকে ফেরত পাচ্ছি না। 5 আগস্টের পরে তো আমাদের এভাবে খুঁজে দাঁড়ানোর কথাই ছিল না। অন্তর্বর্তী সরকার আজকে 8 মাস অতিবাহিত করলেও তারা আমাদের স্বজনদের সন্ধান দিতে পারে নাই। এই আন্দোলন অব্যাহত রাখা উচিত। তাইলেই কেবল দুষ্কৃতিকারীরা ভয় পাবে, তাইলেই কেবল
যারা সাজা দিতে পারে তারা সতর্ক হবে, তারা সক্রিয় হবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। জাতিসংঘকে আরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জন-পিয়েরে ল্যাক্রোয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, জাতিসংঘ শান্তিরক্ষায় নারীদের সম্পৃক্ততা বাড়ানোর নীতিতে অটল। বৈঠকে মিয়ানমারে চলমান সংঘাত এবং সীমান্তে গুলি বিনিময়, বেসামরিক হতাহতের ঘটনা ও নাফ নদীর আশেপাশে জীবন জীবিকার বিঘ্ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, চলমান অস্থিরতা আরও বাড়তে পারে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগের আহ্বান জানান। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবদল কর্মীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। দুপুরে রাউজান থেকে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। গেল রাতে উপজেলার নোয়াপাড়ার বাগোয়ান গরিবুল্লাহ পাড়ায় যুবদল কর্মী মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, নিহত মানিকের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন আছে। রাতে নিজ বাড়ির পাশেই তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার জানায়, মানিক দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে রাজনীতিতে যোগ দেয়। রাজনের নোয়াপাড়ায় বালু মহল দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে 5 আগস্টের পর কয়েকটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এই এলাকায় অন্তত 5 জন নিহত হয়েছে। অনেক আতঙ্কে আছি। এই হত্যার সুষ্ঠু বিচার চাই আমরা। কে মারছে যায় না। আমার বাইকে 15-20 জন এসে অতর্কিতভাবে আহত করে হত্যা করে। মামুন বহুত আগে তো মাইতু সাথ দে আরেকবার মাসানি কাকে মামুনেরও ধরিবার আগে এই মামুনে মারি ফেলে তো চাই 10-15 জন 20 জন মতো যাই রে। চট্টগ্রামের বাইজিতে অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় 2 যাত্রী দগ্ধ হয়েছেন। রোববার ভোর 5টার দিকে বাইজিদ বোস্তামি থানাধীন আতুরার ডিপো এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধ দুজনই সম্পর্কে বোন হন। স্বজনরা জানান, ভোরে অটোরিকশায় করে একটি মাজারে যাচ্ছিলেন তারা। এ সময় 2 জন পুরুষ, 3 নারী সহ এক শিশু ছিল। আতুরার ডিপো এলাকায় পৌঁছলে তাদেরকে লক্ষ্য করে একটি বোতল ছুঁড়ে মারে 3 যুবক। এ সময় কাঁচ ভাঙার শব্দ হয় এবং সাথে সাথে আগুন লেগে যায় অটোরিকশার এক পাশে। পরে দগ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমি দেখছি যে গাড়ি করে আনি ঢুকে ফেলেছি, এখানে ঢুকে আর ঢুকিনি। ইয়ার পর আমরা ঢুকি গোড়া বেন্ডিস। সিএনজিতে আগুন লাগছে, ফ্লেম বার্ন হিসেবে আমাদের ভর্তি হয়েছে। একজন যার বয়স 50-এর মতো, উনি কিন্তু বেশি পড়ছে, অলমোস্ট 90%। এবং আমরা পরে ওনাকে ঢাকা রেফার করে দিচ্ছি। আর শরীরের 90% মানে কিছুই বাকি নেই, সব পুড়ে গেছে। মুখে আবার ইনহেলেশন, শ্বাসনালী পুড়ে গেছে। সব মিলিয়ে খুব খারাপ অবস্থা। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ পরিচালনার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আগামী 23 এপ্রিল চার্জ গঠনের জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সব আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। এ সময় ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান বিচার কাজ পরিচালনার জন্য মামলাটি আমলে নেন। একই সঙ্গে আগামী 23 এপ্রিল চার্জ গঠনের জন্য শুনানির দিন ধার্য করেন। গত 13 এপ্রিল শিশু আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এই ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা করেন। আজকে দিন ধার্য ছিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলের শুনানির জন্য। বিজ্ঞ বিচারক নথি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 23/4/2025 তারিখে চার্জের জন্য দিন ধার্য করেছেন।
নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান স্টার ভিউ হাউজিং লিমিটেডকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেওয়া হয়। বেলা 11টার দিকে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে শহরের আলম খান লেন এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। রাজউক কর্মকর্তারা জানান, রাজউকের নকশার বাইরে গিয়ে যতটুকু কাজ করা হয়েছে তা অপসারণ করা হয়েছে। আগামীতেও নিয়ম বহির্ভূত ভবনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা। এখানে আমরা অনেক ডেভিয়েশন পেয়েছি, তো যেটুকু ডেভিয়েশন পেয়েছি আমরা সেটুকু আমরা বিচ্ছিন্ন করব, আর বিদ্যুৎ সংযোগটা আমরা বিচ্ছিন্ন করে নিয়ে যাব। আর ওনারা যেহেতু ডেভিয়েশন করেছেন সেজন্য ওনাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। রাজুক থেকে আমাদের সবসময় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত আছে। যখনই আমরা এরকম নির্মাণাধীন ভবন, আমাদের ইন্সপেক্টররা সবসময় পরিদর্শন করছেন। যেখানে আছে আমরা প্ল্যান অনুযায়ী আমরা এক দিন এক এরিয়ায় গিয়ে যখনই আমরা ব্যত্যয় দেখছি সেখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। যশোরে চলছে শিল্প ও বাণিজ্য মেলা। জেলা চেম্বার অব কমার্সের আয়োজনে মাসব্যাপী এই মেলায় রয়েছে শতাধিক স্টল। এই নিয়ে আরও জানাতে শহরের টাউন হল মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? দীর্ঘ 12 বছর পর যশোর চেম্বার অফ কমার্স এই মেলাটির আয়োজন করেছেন। মাসব্যাপী মেলার আমরা দেখেছি যে শতাধিক স্টল রয়েছে। এই স্টলে বিভিন্ন দেশীয় পণ্য সহ বিদেশি পণ্য রয়েছে। আমরা মেলা আয়োজক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, তিনি যেটি জানিয়েছেন যে এই অঞ্চলে উৎপাদিত যে কুটির শিল্পের যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে নকশি কাঁথা রয়েছে, বিভিন্ন কুটির শিল্পের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর কিন্তু স্থান হয়েছে এই মেলায়। মেলার উদ্দেশ্য যদি বলতে হয়, সেই উদ্দেশ্য তারা বলছেন যে এই খান থেকে যে পণ্যগুলো রয়েছে বিভিন্ন যারা পছন্দসই এই পণ্যগুলো তারা ক্রয় করবেন এবং এখান থেকে দেখবেন, দেখে তারপরে যে কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ বিভিন্ন মেলার যে কারখানা রয়েছে সেই কারখানায় তাদের সাথে যোগাযোগ করবেন। সেই যোগাযোগের মাধ্যমে এই অঞ্চলের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিন্তু সারা দেশে সরবরাহ করা হবে। এখানে যে স্টলগুলো রয়েছে সারা বাংলাদেশেই বিভিন্ন স্টল কিন্তু রয়েছেন। বিকিনির কথা যদি বলি, আমরা দেখেছি যে বিকালের পর থেকে এখানে ভিড় বাড়তে শুরু করে। আমরা দোকানদারদের সাথে কথা বলেছি, তারাও যেটি জানিয়েছেন যে এখানে প্রতিদিন যে বিকিনি হয় সেটি সন্তোষজনক। এই চলতি মাসের 12 তারিখে এই মেলাটি শুরু হয়েছে। আগামী মাসে 1 মাস ব্যাপী এই মেলাটি কিন্তু চলবে। তারা বলছেন যে বিভিন্ন বিকিনি তারা চলছে, পাশাপাশি শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, নাগরদোলা রয়েছে, ট্রেনে চড়া রয়েছে এবং বিভিন্ন খাবারও কিন্তু এখানে রয়েছে। নামি দামি খাবার রয়েছে, বিশেষ করে ফুচকা রয়েছে, চটপটি সহ বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার কিন্তু এখানে পরিবেশন করছে এবং তারও বিক্রি ভালো। আমরা দেখি যে সন্ধ্যার পর কিন্তু এখানে ভিড় আরো বাড়তে শুরু করে এবং যারা মেলার দর্শনার্থী তারা আসে এবং তারা বিভিন্ন মেলা ঘুরে দেখেন, পণ্যগুলো দামাদাম করেন এবং তারা অনেকে কিন্তু ক্রয় করছেন। যারা দোকানদার বলছেন তারা বলছেন যে এখান থেকে বিক্রি কিনে ভালো হচ্ছে এবং যে স্টলগুলো রয়েছে স্টলগুলো সন্ধ্যার দিকে কিন্তু পরিপূর্ণ থাকে। যদিও 12টার পর থেকে এই মেলাটি শুরু হয়। সব মিলে এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ নোয়াদ। ইস্টার সানডের মূল আয়োজনে অংশ নিতে ভ্যাটিকান সিটিতে হাজারো ভক্ত অনুরাগীর মধ্যে হাজির হয়েছেন পোপ ফ্রান্সিস। সে সময় গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে আহ্বান জানান তিনি। যিশুর পুনরুত্থান দিবস বা ইস্টার সানডে ঘিরে ভ্যাটিকান সিটিতে ভিড় করেন কয়েক হাজার মানুষ। হুইল চেয়ারে করে সেন্ট পিটার্স স্কোয়ারের বারান্দায় উপস্থিত হয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং বিশেষ আশীর্বাদ করেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান। ইস্টার বার্তায় পোপ আরও বলেন, গাজার পরিস্থিতি এখন শোচনীয় পর্যায়ে আছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 5 সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। 88 বছর বয়সী পোপকে তার চিকিৎসকেরা 2 মাসের বিশ্রাম দিয়েছেন। বর্ণিল আয়োজনে দেশে দেশে উদযাপিত হচ্ছে যিশুর পুনরুত্থান দিবস ইস্টার সানডে। এ উপলক্ষে রোববার মধ্যরাত থেকেই ভ্যাটিকান সিটির চার্চগুলোতে জড়ো হতে থাকেন ক্যাথলিক খ্রিস্টানরা। রাশিয়াতেও বেশ বড় পরিসরে আয়োজন হয় ইস্টার সানডের। রোববার ভোরে মস্কোর ঐতিহ্যবাহী চার্চে রুশবাসীর সঙ্গে ইস্টার সানডেতে সামিল হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেন তিনি। রাশিয়া ছাড়াও বিশ্বের দেশে দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে।
শনিবার রাতভর গাজার বিভিন্ন প্রান্তে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ গেছে অন্তত 52 ফিলিস্তিনির। এদিকে গাজায় দ্বিতীয় ধাপে অস্ত্রবিরতির প্রস্তাব ফিরিয়ে দেয়া হামাসের উপর চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভিযান জোরদার করে হামাসকে সর্বোচ্চ চাপে রাখার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীকে। স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধে অবতীর্ণ হলে উভয় পক্ষকেই চড়া মূল্য দিতে হয়। হামাস শর্ত না মানায় ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও জানান নেতানিয়াহু। অন্যদিকে ইস্টার সানডের দিনে অধিকৃত পূর্ব জেরুজালেমের চার্চে প্রবেশে ফিলিস্তিনি খ্রিস্টানদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। গেল 2 দিনে ইয়েমেনের লোহিত সাগর সংলগ্ন রাস ইসা বন্দর, দ্বিতীয় বৃহত্তম হোদেইদাহ বন্দর, বিমানবন্দর সহ আরও অনেক স্থাপনায় অর্ধশতাধিকবার বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। বিপরীতে হুথিরা জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে সশস্ত্র যোদ্ধারা। রাস ইসা বন্দর ইয়েমেনের জ্বালানি তেল রপ্তানির পাশাপাশি তেল গ্যাস আমদানির জন্য গুরুত্বপূর্ণ বন্দর। তেলের ট্যাঙ্কার, পাইপলাইন, মেশিন আর যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্দর একরকম অকেজো হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র বলছে, হুথিদের ক্ষতিগ্রস্ত করতেই এই হামলা হয়েছে। এই হামলায় জ্বালানি সংকটে পড়তে পারে মানবিক সংকটে থাকা ইয়েমেন। আরও প্রায় 19,000 আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। জাতিসংঘের তথ্য বলছে, 30 এপ্রিলের মধ্যে আফগান শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই ফিরে গেছেন অন্তত 80,000 শরণার্থী। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান থেকে পালিয়ে অনিবন্ধিত শরণার্থীদের অস্থায়ীভাবে দেশে থাকার অনুমতি দেয় পাকিস্তান সরকার। কিন্তু জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও নাগরিক সেবা বাধাগ্রস্ত হওয়ায় এই শরণার্থীদের আর জায়গা দিতে চায় না শেহবাজ শরীফ প্রশাসন। তালেবান সরকারের তথ্য বলছে, আগামী কয়েক মাসে 20 লাখের মতো শরণার্থীকে ফেরত পাঠাবে পাকিস্তান। এসব বিষয় নিয়ে আলাপ করতে গেল শনিবার কাবুল সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। করাচির এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বর্তমানে পাকিস্তানে বসবাসকারী আফগানের সংখ্যা প্রায় 35 লাখ। ভারতের নয়াদিল্লিতে ভবন ধসে 11 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খুঁজছেন জীবিতদের। মুস্তফাবাদ এলাকায় শনিবার মধ্যরাতে এই ভবন ধসের ঘটনা ঘটে। এখন পর্যন্ত 22 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি সিটি কর্পোরেশন বলছে, এই এলাকার ভবনগুলো বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি। অন্য ভবনগুলো পর্যবেক্ষণ করা হবে। স্থানীয়রা জানান, কোনো পিলার না দিয়ে ভবনের গ্রাউন্ড ফ্লোরের মাঝের দেয়াল সরিয়ে ফেলায় ভবনটির অবকাঠামো দুর্বল হয়ে পড়েছিল। মৃতদের পরিবারকে 2 লাখ আর আহতদের 50,000 রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবৈধ অবকাঠামো নির্মাণ আর সঠিক তদারকির অভাবের কারণে ভারতে ভবন ধসের ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে ভারতের নাগপুরে ময়লার ভাগাড়ে ভয়াবহ আগুন লেগেছে। আগুনের কারণে তীব্র দূষিত ধোঁয়া সৃষ্টি করেছে ঘন কালো মেঘ। আশঙ্কা করা হচ্ছে ভয়াবহ এই ধোঁয়া পৌঁছে যেতে পারে আশেপাশের আবাসিক এলাকায়। নাগপুরের ময়লার ভাগাড়ের সেই আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাপমাত্রা সেখানে পৌঁছেছে 45 ডিগ্রি সেলসিয়াসে। যদিও ভারতে ময়লার ভাগাড়ে আগুন লাগার বিষয়টি তীব্র গরমের মৌসুমে সাধারণ বিষয়। এ সময় আবর্জনা থেকে মিথেন গ্যাস নিঃসরণ হয়ে আশেপাশের তাপমাত্রা বেড়ে গেলে ভাগাড়ে আগুন লেগে যায়। চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশে শুরু হয়েছে 42তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। উৎসবের আমেজে খোলা মাঠে আকাশে রং বেরঙের ঘুড়ি উড়াচ্ছেন অংশগ্রহণকারীরা। চলতি বছরের ঘুড়ি উৎসবে থাকছে 56টি ইভেন্ট। এর মধ্যে রয়েছে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পর্যটন কেন্দ্রিক বিভিন্ন প্রমোশন। এবারের আয়োজনে 51টি দেশ থেকে অংশ নিয়েছে 257টি দল। শ্যানডং প্রদেশের ওয়েইফাং শহর পরিচিত পৃথিবীর ঘুড়ির রাজধানী হিসেবে। ঘুড়ির প্রচলন শুরু হয়েছে এই শহর থেকেই। ঘুড়ি তৈরির জন্য সারা বিশ্বে খ্যাতি রয়েছে এই শহরের। ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব আয়োজিত হচ্ছে 1984 সাল থেকে।
নারী বিশ্বকাপ বাছাই শেষে আইসিসির সেরা একাদশে জায়গা পেলেন বাংলাদেশের 2 ক্রিকেটার, একজন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অন্যজন ব্যাটার শারমিন সুপ্তা। এবারের আসরে 5 ম্যাচ খেলে একটি শতক ও 2টি 50-র বিনিময়ে 241 রান করেছেন নিগার সুলতানা। সেরা 5 ব্যাটারের তালিকায় তার অবস্থান 3 নম্বরে। আর নারী বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক টাইগ্রেস ব্যাটার শারমিন সুপ্তা। 5 ম্যাচে তার মোট সংগ্রহ 266 রান। ব্যাটিংয়ে ধারাবাহিক থাকা এই ক্রিকেটার এবার 3টি 50 পেয়েছেন। এই দুজন ছাড়া আইসিসির রিজার্ভ খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার রাবেয়া খান। মূলত বোলিংয়ে আলো ছড়ানোয় তাকে 12তম ক্রিকেটার হিসেবে যুক্ত করেছে আইসিসির নির্বাচক প্যানেল। আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো বৈভব সূর্যবংশীর। মাত্র 14 বছর বয়সী বৈভব প্রথম ম্যাচেই নাম লিখিয়েছেন একাধিক রেকর্ডে। আইপিএলের বয়স 18 বছর আর বৈভব সূর্যবংশীর 14, অর্থাৎ বয়সে আইপিএলের চেয়েও ছোট বৈভব। আইপিএলে অভিষেকেই গড়েছেন 3টি রেকর্ড। মাত্র 14 বছর 23 দিন বয়সী বৈভব আইপিএলের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে পেছনে ফেলেছেন 16 বছর 157 দিনে বেঙ্গালুরুর হয়ে অভিষিক্ত হওয়া রয় বর্মনের রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ছক্কার রেকর্ডের মালিকও এখন রাজস্থানের এই বিস্ময় বালক। রেকর্ড গড়ার পথে বৈভব ভেঙেছেন রিয়ান পরাগের 6 বছর আগের রেকর্ড। পাশাপাশি অভিষেক ম্যাচে মুখোমুখি হওয়া প্রথম বলে 6 মেরে দুঃসাহসী ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়েছেন বৈভব সূর্যবংশী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।